জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। কড়া নিরাপত্তায় ক্যাম্প পরিদর্শন। অভিযান চললেও এখনই উচ্ছেদ করা হবে না স্থানীয়দের। জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত চাঁদাবাজিতে জড়িত, অভিযোগ রিজভির। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়, সরকারি দলের পাল্টা জবাব জামায়াত নেতা তাহেরের। আদ্দিন হাসপাতালে ভুক্তভোগীদের বাসায় তদন্ত কমিটি। কথা বললেন অভিভাবকদের সঙ্গে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 3 জুন প্রতিবেদন। স্কুল ছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাল। অভিযোগ গঠন হবে 2 আসামির বিরুদ্ধে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাবে রাষ্ট্রপক্ষ, জানালেন আইনমন্ত্রী। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকে রেল স্টেশন সহ বাস কাউন্টারে ঢাকা ফেরত যাত্রীদের ভিড়। এবং গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য সুখবর দিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। জানালো বিশেষ পরিস্থিতি ছাড়া ফিরতে হবে না দেশে। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না, তাদের নির্মূলে সাঁড়াশি অভিযান চালাবে সরকার। এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সকালে নজিরবিহীন নিরাপত্তায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মন্ত্রী আশ্বস্ত করেন, অভিযান চললেও জঙ্গল সলিমপুর থেকে বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। ৩,২০০ একরের পাহাড় ঘেরা দুর্গম এই জনপদ দীর্ঘকাল ধরে সন্ত্রাসীদের দখলে। গত 1 দশক ধরে প্রশাসন বারবার চেষ্টা করেও এর নিয়ন্ত্রণ নিতে পারেনি। গত জানুয়ারিতে সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহতের পর মার্চে অভিযান চালিয়ে এখানে ক্যাম্প স্থাপন করে যৌথ বাহিনী। কিন্তু সবশেষ গত 24 মে সেই অস্থায়ী ক্যাম্পেও হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে কেটে দেয়া হয় রাস্তাও। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন উপস্থিতিতে জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন যৌথ বাহিনীর ঊর্ধ্বতনদের সাথে, পরে ব্রিফিং করেন সাংবাদিকদের। গত 17 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলেই জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। হুঁশিয়ারি দেন, জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না, তাদের নির্মূলে সরকার সাঁড়াশি ও পরিকল্পিত অভিযান চালাবে। আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়, তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন নদী ভাঙনের শিকার ও বাস্তুচ্যুত লাখো ভাসমান মানুষ। মন্ত্রীর প্রতি তাদের দাবি, তাদের ভিটা বাড়ি থেকে যাতে উচ্ছেদ করা না হয়। যে জায়গাতে সরকারি লোক আছে সেই জায়গাতে কিভাবে সন্ত্রাসীরা আইসারে সবকিছু ভাঙচুর করে দিয়ে যেতে, আমাদের ছেলেমেয়েদেরকে মারধর করে, আমাদেরকে মারধর করে। আমরা 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে জায়গা তৈরি করে থাকতে পারতেছি না, আমরা অসহায় গার্মেন্টসের শ্রমিক। আমরা এটা সরকারের কাছে দাবি জানাইছি, আমাদের এখানে যেন পুনর্বাসনটা বা অতি শিগগিরই যেন একটু সুন্দর করে একটু দেখা বা করে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী এসব সাধারণ বাসিন্দাকে আশ্বস্ত করে বলেছেন, বাধ্য হয়ে বসতি গড়া মানুষদের এখনই উচ্ছেদ করা হবে না, বরং তাদের পুনর্বাসনের পরিকল্পনা নেবে সরকার। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। গুরুত্বপূর্ণ এই সফরের অংশ হিসেবে বেলা 12:30টায় নগরের সার্কিট হাউসে চট্টগ্রামের সাংসদ, প্রশাসনের ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন মন্ত্রী।
জঙ্গল সলিমপুরের পাশাপাশি সারা দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পরিকল্পিত অভিযান চালানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দুর্গম জঙ্গল সলিমপুরে পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, প্রশাসনের সঙ্গে বৈঠকে কি জঙ্গল সলিমপুরের বিষয়টি আলোচনায় এসেছে? রাত্রি কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আবারও এই বৈঠক থেকে জঙ্গল সলিমপুরে যে সন্ত্রাসীরা আস্তানা, সন্ত্রাসীদের যে অভয়ারণ্য সেগুলো গুড়িয়ে দেওয়ার উপর জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে এখানে যৌথ বাহিনীর পক্ষ থেকে ক্যাম্প স্থাপনের পরও সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে সেটিকে গুরুত্বের সাথে নিয়েছে সরকার এবং তারা বলছেন যে এই কারণে তারা আজকে যে বৈঠকটি করেছেন সেটি মূলত চট্টগ্রামে যে সন্ত্রাসী আস্তানা সেটি কে ঘিরেই হয়েছে এবং তারা বলছেন যে এখানে সন্ত্রাসীদেরকে নির্মূলে যা যা করা দরকার সরকার সেগুলো করবে এবং এখানে শুধুমাত্র পুলিশ নয়, আইনশৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্যরা আছেন, র্যাব আছে, সেনাবাহিনী আছে এবং আর অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী সবার সমন্বয়ে অভিযান পরিচালিত হবে, সারাশি অভিযান পরিচালিত হবে। তবে আপাতত যেটি সরকার জোর দিচ্ছে সেটি হচ্ছে জঙ্গল সলিমপুরের লিংক রোডের পাশে যেই স্থানটি চট্টগ্রাম কারাগারের জন্য বরাদ্দ আছে সেই কারাগারের জায়গাটি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা পরিদর্শন করবেন। যেহেতু স্থানটি এখন খালি আছে, সেখানে কোনো বসতি নেই বলা হচ্ছে, সেই কারণে সেই স্থানটিকে গুরুত্ব দিয়ে আপাতত সরকার এগোবে এবং সেখানে যারা বসতি স্থাপন করেছেন দূর দূরান্ত থেকে এসে যেসব ভাসমান মানুষ সেখানে মূলত থাকে, সেখানে প্রায় 1.5 লক্ষাধিক মানুষের বসবাস কয়েক যুগ ধরে গড়ে উঠেছে। সেই মানুষদের আপাতত কাউকেই উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন তাদেরকে উচ্ছেদ না করে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকার পরিকল্পনা নিচ্ছে। মূলত সরকার যেসব সন্ত্রাসী বাহিনী সেখানে এখন সক্রিয় আছে তাদেরকে উদ্দেশ্য করেই কর্মকাণ্ড পরিচালনা করবে এবং যে কারাগারটি আছে সেই কারাগারের পরিকল্পনা আছে সেই কারাগারকে ঘিরেই সরকার কিন্তু এগোচ্ছে এবং এই বৈঠক যেটি হয়েছে সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরের পাশাপাশি চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া কিংবা বোয়ালখালী যেসব জনপদ সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত বা বিভিন্ন সময়ে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সন্ত্রাসের ঘটনা ঘটে, সেগুলোকে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হবে এবং আজকে এখানে একেবারে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি শাখার প্রধান থেকে শুরু করে বিভিন্ন এলাকার সাংসদ এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সাথে তিনি বৈঠক করেছেন, নির্দেশনা দিয়েছেন, তাদের কথা শুনেছেন এবং তিনি বলছেন যে আসলে সারা দেশব্যাপী যে সারাশি অভিযান চালানো হবে মূলত 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে: সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, এসব নির্মূলে সরকার কিন্তু তাদের পরিকল্পনা নিচ্ছে এবং সেভাবেই সরকার এগিয়ে যাবে। চট্টগ্রাম সার্কিট হাউসের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল করিম। এদিকে 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে কাল। এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি চাইবে রাষ্ট্রপক্ষ। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করেছে তদন্ত কমিটি। 1 দফা সময় পেছানোর পর আগামী 3রা জুন প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বেলা 11টায় বনশ্রীর নন্দীপাড়ায় এক ভুক্তভোগীর বাসায় যান তদন্ত কমিটির 3 সদস্য। প্রায় 2 ঘন্টা পরিবারের কথা শোনেন তারা। আদ্দিনের এই ঘটনায় নন্দীপাড়ার এই পরিবারের যমজ 2 সন্তান মারা যায়। একই দিন কেরানীগঞ্জের আরও একটি পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তদন্ত কমিটির। তবে তদন্ত ও সাক্ষাতের বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। এর আগে গতকাল হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। বেকারির সন্ধান পাওয়া যায় হাসপাতাল ভবনে। পরে উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হয় হাসপাতালের কর্মীরা, এতে কয়েকজন সাংবাদিক আহত হন।
আমাদের বাচ্চা মনে করেন অসুস্থ ছিল, তারপর আমি ম্যাডামকে বলছি, সিস্টারকে, যে ম্যাডাম আমাদের বাচ্চা বমি করে কি করবো, সিস্টার অন্য বেডে চলে গেছে। আমাদের বাচ্চা ওই বাচ্চা দেখানোর আধা ঘন্টা পরেই ছিল। যদি তখন ওখানে নার্সেরা ডক্টররা আমাদের দিকে এগিয়ে আসতো, তাহলে আমাদের বাচ্চাটা অত অসুস্থ থাকতো না, আর এত বাচ্চা মারাও যাইতো না। কোনো নার্স ডাক্তারও ছিল না, আর দুই একজন যদি আসে এগারো ডাক দিলে আর অ্যালাউড করে নাই, আসলে আয়া দিয়ে গিয়ে আর মেডিকেল চালায়। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ঢাকামুখী মানুষের। তবে ঢাকা ছাড়ার ক্ষেত্রে ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যদিও বিষয়টিকে বিপর্যয় বলতে নারাজ রেল সচিব। বাকিটা জানাচ্ছেন নাইম কামাল। ভোরের আলো ফুটতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চিরচেনা ব্যস্ততা। ঈদ উদযাপন শেষে ফের কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। ট্রেন থেকে নামা যাত্রীদের চোখে মুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো আনন্দের রেশ থাকলেও ফেরার তারা স্পষ্ট। তবে উল্টো চিত্র ঢাকা ছাড়া ট্রেনে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বহির্গামী যাত্রীদের। এমন বিপর্যয়ে ক্ষুব্ধ যাত্রীরা সকাল ৯টার পর অবরুদ্ধ করেন স্টেশন ম্যানেজারকে, জড়ান বাকবিতণ্ডায়। তবে যারা ঢাকায় ফিরছেন তাদের কণ্ঠে তেমন একটা অভিযোগ নেই। যাওয়ার সময় অনেক ভোগান্তি হয়েছে, দীর্ঘ 36 ঘন্টা সময় লাগছে আমি কুমিল্লা থেকে রংপুর যেতে। তবে আসার সময় জার্নিটা খুবই স্মুথ হয়েছে। বিমানবন্দর থেকে এই আপনারা এখানে আসতে অনেক বেশি লেট করে ফেলেছে। এটা বিভিন্ন স্টেশনে লেট হয়েছে, একজনকে আর একজনকে সিগন্যাল ছেড়ে দেওয়ার কারণে এটা হয়েছে। এখানে ঢোকার কথা ছিল 6টা 10-এ, টিকিটে যেটা লেখা আছে, এখন বাসতেছে হচ্ছে আপনার প্রায় 9টা। স্টেশন ম্যানেজারের দাবি সংকট সমাধানে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ফিরতি যাত্রা শুরু হয়েছে, যাত্রীর চাপও আস্তে আস্তে বাড়তেছে। আজকে শেষ ছুটির দিন, তো আমরাও সকালে অনেক যাত্রীর চাপ দেখেছি। আর এই যাত্রা আমাদের যে ফেরত যাত্রা, আমরা আশা করি ঈদ যাত্রার মতো ফেরত যাত্রাও যাত্রীরা স্বস্তিদায়ক হবে। তবে ঘন্টার পর ঘন্টা দেরি করে স্টেশন ছাড়লেও বিষয়টিকে শিডিউল বিপর্যয় বলতে নারাজ রেল সচিব। বলছেন এটি বিলম্ব ছাড়া আর কিছুই নয়। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল, আমরা এটা জানি। এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। শুকনো খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর যে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়ে চিরচেনা ঢাকা এখন মুখরিত হচ্ছে ফেরার মিছিলে। যাত্রী চাপ সামলাতেও ভোগান্তি কমাতে তৎপর বলে দাবি করছে প্রশাসন। নাইম কামাল, এখন ঢাকা। রাজধানী ফেরার আরও খবর জানাবো। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী নাইম কামাল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাইম, প্রতিবেদনে দেখছিলাম সকাল থেকেই রাজধানীতে ফিরছেন নগরবাসী। বাস টার্মিনালে এই মুহূর্তে রাজধানীমুখী মানুষের চাপ কেমন দেখছেন? হাফেজ, যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম, আসলে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ যারা আছেন, রাজধানীতে কর্মের টানে ফিরছেন। তো আমরা যেমনটি দেখেছিলাম সকালে কিন্তু রেলপথে প্রচুর পরিমাণ যাত্রীকে আমরা কিন্তু ঢাকায় ফিরতে দেখেছি। তবে আমরা এখানে এসে যেমনটি দেখেছি একটু কিছুটা ব্যতিক্রম, কেননা এখানে আমরা যখন থেকে এসেছি এরপর থেকে আমরা দেখেছি থেমে থেমে বাসগুলো আসছেন, কিন্তু সেখানে খুব একটা যাত্রীদের ভিড় নেই। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যে কজন যাত্রী আমরা পেয়েছি প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য সময় তারা যে ধরনের ভোগান্তি পোহাতে হতো, সড়ক পথে এবার কিন্তু তার ছিটে ফোটা নেই বললে চলে। তারা যেমনটি আমাদেরকে জানেন, তারা বলছেন যে অন্যান্য সময় তারা যে সময় নিয়ে ঢাকায় ফিরতেন, এখন তার চেয়ে কিছু সময় কমও লাগছে কিছু কিছু ক্ষেত্রে, কারণ তারা সড়কে কোনো যানজট পাননি এবং বাড়তি বাড়ার কোনো অভিযোগও কিন্তু তারা করেননি। তারা বলছেন যে স্বাভাবিকভাবেই কিন্তু সড়ক পথে তারা ঢাকায় ফিরছেন, যদিও যাত্রী সংখ্যা আমরা দেখেছি বাসগুলোতে অনেক কম, কেননা এখানে যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে এর আগেই কিন্তু পথে পথে যাত্রীরা নেমে যায়। শেষ পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে এসে যাত্রীর চাপটা কিন্তু অনেকটাই কমে যায়। আমরা বাস টার্মিনালের যারা আছেন কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একই কথা। তারা বলছেন কোনো ধরনের সংকট এবার কিন্তু সড়ক পথে তারা ফিরতে পাননি, যদিও ঢাকা ছেড়ে যখন গিয়েছেন তখন কিন্তু বড় ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে 12 থেকে 14-15 ঘন্টা পর্যন্ত সড়ক পথে যাত্রীরা কিন্তু বাড়িতে গিয়েছেন। সেক্ষেত্রে এখন ফিরতে তাদের কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে কিন্তু তারা ঢাকায় ফিরে আসতে পারছেন।
যদি আমরা এখন দেখেছি কাউন্টারে কথা বলেছি, কিন্তু এখনকার আমরা অনেকে দেখেছি রেলপথে যাত্রীরা কিন্তু ঢাকা ছাড়ছেন, অনেকে ঈদের পরে যাচ্ছেন, কিন্তু সড়ক পথে কিন্তু যাত্রী সেই চাপটাও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তারাও কিন্তু খুবই কম এবং অলস সময় পার করছেন কাউন্টারে যারা আছেন, এবং ঢাকা যারা ফিরছেন শুধুমাত্র তারা একটু ব্যস্ত সময় পার করছে। আপনারা যদি দেখেন পেছনে কিন্তু পুরো কাউন্টারটি কিন্তু খালি রয়েছে, টার্মিনালটি খালি রয়েছে। সড়ক পথে কিছু কিছু বাস এসে দাঁড়াচ্ছে এবং কিছু কিছু বাস এখান থেকে ছেড়েও যাচ্ছে। যাত্রী সংকট দেখা দিয়েছে, সেগুলোতে তারা বলছেন যে যাত্রী খুব একটা নেই, তারা কিন্তু কোনোভাবে সেখান থেকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। তো যাত্রীদেরকে সাথে কথা বলে আরও যেমনটি জেনেছি, তারা বলছেন অন্যান্য সময় ধরুন এবার একেবারে ভোগান্তি নেই ফেরার পথে, তারা কিন্তু স্বাভাবিকভাবে আসছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রী ভোগান্তির সর্বশেষ তথ্য। নাইম কামাল যুক্ত ছিলেন মহাখালী থেকে। দেখে উত্তরবঙ্গের কর্মজীবীরাও ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের মোড়গুলোতে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন ঈদের ছুটি তো আজ শেষ হচ্ছে, মহাসড়কে রাজধানীতে ফেরা মানুষ ও যানবাহনের চাপ কেমন দেখছেন? ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরবঙ্গের মানুষ, যে কারণে আসলে সিরাজগঞ্জের এই যমুনা সেতুর পশ্চিম পাড়ের যে মোড়গুলো রয়েছে, বিশেষ করে আমি যে জায়গাটিতে রয়েছি কড্ডার মোড় এবং উত্তরের যে প্রবেশদ্বার বলা হয় হাটিকুমরুল মোড়, এই মোড়গুলোতে কিন্তু যাত্রীদের যেমন চাপ বেড়েছে, পাশাপাশি উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চাপও কিন্তু বেড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে উত্তরবঙ্গের থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো সেগুলোর চাপ ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু কমে এসেছে। এছাড়াও আমি যে কড্ডার মোড়ে রয়েছি, এখানে আমরা সকাল থেকে দেখেছি যাত্রীদের অতিরিক্ত চাপ, কারণ আগামীকাল থেকে প্রথম কর্মদিবস, যে কারণে আসলে যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু যেভাবে পারছেন ঢাকার দিকে ছুটছেন। বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি যে গণপরিবহন, বিশেষ করে যাত্রীবাহী বাসের সংখ্যা কিন্তু যাত্রীদের তুলনায় কম ছিল। পাশাপাশি যেহেতু এই গাড়িগুলো উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসে, যে কারণে উত্তরবঙ্গ থেকে আসলে প্রতিটি সিটই কিন্তু ফিল আপ করে কিন্তু আসলে চলে আসে, যে কারণে এখানকার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে সিট ফাঁকা পাচ্ছেন না, যে কারণে দীর্ঘ সময় এই তীব্র রোদের মধ্যে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি এই যে যাত্রী চাপ, এই সুযোগটা কাজে লাগাচ্ছে কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা। বিশেষ করে এই সিরাজগঞ্জ থেকে চন্দ্রা পর্যন্ত 200 টাকা সর্বোচ্চ ভাড়া, সেখানে আমরা 500-600 টাকা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যাত্রীদের কাছ থেকে আদায় করতে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা আসলে এই অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু তারা এই খোলা টাকে করে ঢাকা দিকে যাচ্ছেন। অনেককেই দেখেছি যে ভাড়ায় চালিত যে মোটরসাইকেলগুলো রয়েছে সেই মোটরসাইকেলে করেও কিন্তু ঝুঁকি নিয়ে তারা ঢাকার দিকে তারা কিন্তু যাচ্ছেন। সর্বোপরি বলা যায় যে আসলে বেলা যত বাড়ছে যাত্রীদের চাপ কিন্তু এই মোড়গুলোতে যাত্রীদের চাপ বাড়ছে। তবে আসলে এই অঞ্চলের মানুষ, যেহেতু অধিকাংশ মানুষ ঢাকায় পোশাক শ্রমিক, যে কারণে আসলে পোশাক কারখানাগুলো একটু লম্বা ছুটি রয়েছে এবং বৃহস্পতি, শুক্র এবং সামনের শনিবার পর্যন্ত কিন্তু এই মহাসড়কের এই মোড়গুলোতে যাত্রীদের চাপ থাকবে বলে আমাদেরকে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো কড্ডার মোড় থেকে উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। ঈদ শেষে কর্মস্থলে ফেরা নগরবাসীর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জামায়াতের অনেকে গুপ্ত চাঁদাবাজিতে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মের নামে ধোঁকা দেয়া জনগণ পছন্দ করে না। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের যৌক্তিক সমালোচনা দোষের নয়, তবে কুৎসা রটানো অনুচিত। ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজের, অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী। এজন্য প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেটলি গ্রাজুয়ালি আরও অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের
সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে না। আমরা পার্লামেন্টে সেই ইস্যুটাকে নিয়ে আসবো এবং পার্লামেন্টের বাইরেও যেহেতু যারা সরকার গঠন করছে এরা একসাথে কাজ করেছে, আমাদের কথা বলার সুযোগ আছে। আমরা তাদের সাথে আলোচনা করে এই ব্যাপারে আরও কীভাবে শক্ত ভূমিকা পালন করা যায় সেটা করার জন্য আমরা চেষ্টা করি। পিরোজপুরে আলাদা দুটি স্থান থেকে 2 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া উপজেলার আমগাছিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত দুজনের নাম আব্দুর রশিদ ও সাগর। স্থানীয়রা জানান, শনিবার রাত 11টার দিকে আব্দুর রশিদকে নিজ বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সকালে নেহালিয়া মাদ্রাসা এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে আলাদা স্থান থেকে একই এলাকার সাগর নামে আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। লাশ দুইটা আমরা অলরেডি আমাদের জিম্মায় নিয়েছি, সিআইডির টিম আসতেছে, তারা পরবর্তী নমুনাগুলো সংগ্রহ করবে এবং পরবর্তীতে বিষয়টি তদন্তাধীন আছে যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশ অলরেডি তাদের কার্যক্রম গ্রহণ করেছে। খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার সোনাডাঙ্গা থানার মৃত 2 শিশুর পিতা মোহাম্মদ মাসুম ব্যাপারী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তার করতে না পারলে ওই 2 শিশুর মা ও রফিকের স্ত্রী ফাতেমা আক্তার মেরিকে আটক করেছে পুলিশ জানায়, নিহত নারী ও 2 নাতির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এর আগে শনিবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গার একটি ভাড়া বাসা থেকে নানি ও 2 নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। জেলায় স্থাপিত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চাহিদার 3 গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও ভোলাবাসীর ভাগ্যে জুটছে না নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন অঙ্কুর রায়। এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। ভোলা জেলায় বিদ্যুতের চাহিদা মাত্র 130 মেগাওয়াট, অথচ জেলার 3টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হচ্ছে প্রায় 455 মেগাওয়াট বিদ্যুৎ। চাহিদার তুলনায় 3 গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও দিনের বড় একটি সময় লোডশেডিংয়ের অন্ধকারে কাটছে জেলার লাখো মানুষের। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্বাভাবিক জনজীবন। 2 ঘন্টা 3 ঘন্টা কাজ লাগতো, ওই কাজটা এখন 3-4 দিন 5 দিনও ডেলিভারি দিতে পারতেছে না। যে সময় ঘুমাবো ওই সময় বিদ্যুৎ থাকে না। আবার এই যে গাছের পাতা, এই যে গাছের ডালডুল ভেঙে গেলে এর থেকেও বিদ্যুৎ জায়গা। আমরা কাস্টমারের যে কাজ নেই, এই কাজগুলো ঠিকমতো দিতে পারতেছি না। দীর্ঘদিনের এই ভোগান্তির প্রতিবাদে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। প্রায় 1.5 বছরের অধিক আমরা 1 ঘন্টার জন্য বিদ্যুৎ পাই, সেটা হয় রাতের 11:30 কি 12:15টার দিকে। আগে যেরকম মাঝে মধ্যে বিদ্যুৎ যাইতো, কিন্তু এখন মাঝে মধ্যে বিদ্যুৎ আসে। 10 জুন চরপেশন গ্রিড থেকে নতুন গ্রিড থেকে আমরা লোড নিতে পারবো। নতুন গ্রিড থেকে যখন আমরা লোড নিতে পারবো তখন বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থাটা আরও ডেভেলপ হবে। এদিকে নিজ নির্বাচনী এলাকা ভোলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি আশ্বস্ত করেছে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যাতে দ্রুত এখানে এই পুনর্বাসন করা যায় এই বিদ্যুৎ কেন্দ্রটি, এবং ভোলাবাসীর যাতে এই লোডশেডিং এর ঝামেলা না পোহাতে হয়, সেই জন্য আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে উত্তেজনাও দেখা দিয়েছে। ইলিশা ইউনিয়নে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এক লাইনম্যানকে মারধরের ঘটনাও ঘটে। এখন ভোলা। কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ সময় 42 সেনা সদস্য সহ অন্তত 50 জন আহত হন। দুপুরে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভাড়া বাসে করে প্রশিক্ষণরত সেনা সদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন। পথে তালবাড়িয়া হাইস্কুলের সামনে খুলনা থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে
সেনা সদস্য বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আহত এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত সেনা সদস্যরা জানিয়েছেন তারা সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিচ্ছেন। ঈদুল আজহার ছুটি শেষে একটি ভাড়া বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। বাসে মোট 42 জন সেনা সদস্য ছিলেন। তারা কম বেশি সবাই আহত হন। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এ নিয়ে আরও জানাতে সাভারের নন্দন পার্ক থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, নন্দন পার্কে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং আনন্দ উল্লাস কেমন চলছে সেখানে? ঈদের চতুর্থ দিনেও আমরা দেখেছি সাভারের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু চোখে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে। এখানেও আমার পিছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের উচ্ছ্বাস চলছে। সাধারণ মানুষ কিন্তু উচ্ছ্বাস করছে এবং তারা কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনের সাথে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে, দর্শনার্থী রয়েছে, তারা কিন্তু এখানে প্রিয়জনকে সাথে নিয়ে ঈদ উদযাপনে এসছেন। এবং এটি একটি থিম পার্ক হলেও এখানে আমরা দেখেছি সবুজের সমারোহ কিন্তু রয়েছে। একেবারে সবুজের সমারোহ কিন্তু এখানে ভরপুর রয়েছে। একদম সবুজ পরিবেশে এখানে দর্শনার্থী যারা রয়েছেন তারা আসছেন, আনন্দ উদযাপন করছেন, ঈদ উদযাপন করছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি নিরাপত্তার যে একটি বিষয় সেটিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা আসছেন এবং দর্শনার্থীদের নিরাপত্তায় কিন্তু একেবারে কমতি রাখা হয়নি। এবং এই যে ওয়াটার ওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু প্রচন্ড গরম। এই মুহূর্তে গরমের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এই ওয়াটার ওয়ার্ল্ডের মধ্যেই আনন্দ উদযাপন করছেন এবং তাদের নিরাপত্তায় কিন্তু পার্ক কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং কোথাও কোনো রকমের সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়নি। পার্ক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছিল, তারা জানিয়েছেন এই যে উপচে পড়া ভিড়ের পেছনে মূল যে কারণ সেটি হচ্ছে ঈদ উপলক্ষে তারা বিভিন্ন যে রাইড রয়েছে সেসব রাইড গুলোতে ডিসকাউন্ট দিয়েছেন এবং টিকেটের মূল্যেও একটি ছাড় দিয়েছেন। সেসব কারণে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে এসছেন এবং তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন। অনেকেই ক্লান্ত হয়ে এখানে বসে রয়েছেন, পাশাপাশি তারা কিন্তু আনন্দ উপভোগ করছেন এবং এখানে কোথাও নিরাপত্তার কোনো ঘাটতি কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই যে ঈদের যেই উদযাপন সেটি আরো কয়েকদিন চলবে এমন কথাই কিন্তু পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তারা বলছেন যে দূর দূরান্ত থেকে যারা এখানে আসছেন তারা কিন্তু এখানে আনন্দ উদযাপন করছে এবং তাদের উদযাপনের নিশ্চিত করতে নিরাপত্তার কিন্তু কোথাও কোনো ঘাটতি রাখা হয়নি। আশুলিয়া থানা পুলিশ, পাশাপাশি যেহেতু এই ভেন্যুটি সাভার, আশুলিয়া এবং গাজীপুরের মধ্যে পড়েছে, তো দুই থানা থেকেই কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয় এবং নিরাপত্তা বাহিনী কিন্তু কাজ করছে। ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসছেন, তারা কিন্তু আনন্দ উদযাপন করছেন এবং ওয়াটার কিংডমে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ভাবে আনন্দ। বিনোদন কেন্দ্রের খবর জানাতে নন্দন পার্ক থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। ঢালাও পরিবর্তন নয়, ইমিগ্রেশন কর্মকর্তারা চাইলে বিশেষ পরিস্থিতিতে গ্রিন কার্ডের আবেদন করা ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠাতে পারবেন। গেল সপ্তাহে গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের মাঝে এই নমনীয় বার্তা দিল দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। আর আইনজীবীরা বলছেন দীর্ঘদিনের নিয়ম একতরফা নির্দেশনার মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করলে তা নিশ্চিত আইনি বাধার মুখে পড়বে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। বিশ্বের লাখ লাখ মানুষের জন্য যুক্তরাষ্ট্র ড্রিম কান্ট্রি হলেও ট্রাম্পের সীমিত অভিবাসন নীতির কারণে ভাটা পড়েছে ইচ্ছে পূরণের। গেল সপ্তাহে এপালে হাওয়া লাগায় গ্রিন কার্ড বা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস নিয়ে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের এক বিজ্ঞপ্তি। এতে জানানো হয় যুক্তরাষ্ট্রে বসে আর গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না অস্থায়ী ভিসাধারীরা। তাদেরকে কার্ডটি পেতে নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। তবে নানা মহলে বিতর্কের মাঝেই চলতি সপ্তাহে ইস্যুটি নিয়ে কিছুটা নমনীয় বার্তা দেয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। জানায় এটি কোনো ঢালাও পরিবর্তন নয়, সিদ্ধান্তটি কার্যকর হবে কিনা তা নির্ভর করবে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তার ওপর।
কর্মকর্তারা চাইলে কিছু বিশেষ পরিস্থিতিতে গ্রিন কার্ডের আবেদন করা ব্যক্তিকে নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিতে পারেন। মূলত যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে বা যারা যুক্তরাষ্ট্র থেকে সরকারি সুযোগ সুবিধা বেশি গ্রহণ করছেন তারাই এর আওতায় পড়বে। এছাড়াও এই বিশেষ ক্ষমতা আগে থেকেই ইমিগ্রেশন অফিসারদের ছিল বলেও নিশ্চিত করেছে হোমল্যান্ড বিভাগ। তবে হোমল্যান্ড সিকিউরিটির নমনীয় বার্তা মন গলাতে পারছে না অভিবাসন প্রত্যাশীদের। অনেকেই দ্বারস্থ হচ্ছেন আইনজীবীদের কাছে। আইনজীবীরা বলছেন এটি কেবল নীতিগত একটি পরিবর্তন, বৈধ কোনো আইন নয়। তাদের ব্যাখ্যা, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম একতরফা নির্দেশনার মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করলে তা নিশ্চিত আইনি বাধার মুখে পড়বে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের ক্ষেত্রে একটি বৈধ অনুমোদন হলো গ্রিন কার্ড। এটি প্রাপ্তির 5 বছর পর একজন ব্যক্তি মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবারে খেলা প্রসঙ্গ। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপের প্রথম কোনো দেশের বিপক্ষে খেলতে যাওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী ফুটবলাররা জানিয়েছেন জয় দিয়ে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান তারা। রেজাউল করিমের প্রতিবেদন। প্রথমবার ইউরোপের কোনো দেশের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির জন্য যা প্রথম অ্যাসাইনমেন্ট। যে লক্ষ্যে বরাবরের মতো পরিবার ছেড়ে ঢাকার ক্যাম্পে ছিলেন ফুটবলাররা। থমাস ডুলির নতুন কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে ঈদের আগে ও পরে চলেছে কঠোর অনুশীলন। দেশ ছাড়ার আগে দলের অন্যতম সদস্য তপু বর্মন জানালেন নিজেদের ত্যাগের ফলাফল হিসেবে দেশবাসীকে জয় উপহার দেয়াই লক্ষ্য তাদের। প্রথম কথাই হলো যে আমরা অ্যাজ এ টিম ডিফেন্স, তার সাথে ডিফেন্ডার যারা আছে, আমরা গোল কনসিড করব না, এটা হলো মেইন টার্গেট। এবং আমরা যদি গোল কনসিড না করি তাহলে কিন্তু আমরা গোল দিতে পারবো এবং ম্যাচ আমরা জয়ে ছিনিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাভিয়ার কাবরেরার অধীনে প্রায় প্রতিবারই মূল স্কোয়াড থেকে শেষ দিকে জায়গা হারাতেন মিডফিল্ডার কাজেম শাহ। টিকে গেলেও পেতেন না মাঠে সময়। তবে এবারের দৃশ্যটা ব্যতিক্রম তার জন্য। ডুলির অধীনে বেশ আত্মবিশ্বাসী কাজেম সুযোগ পেলে সান মেরিনো ম্যাচে নিজেকে মেলে ধরার প্রত্যয় তার কণ্ঠে। এখন গেমটা আমি হিসাবে আমি তো জানবো না, এটা কোচের ডিসিশনই, বাট আই থিঙ্ক আইভ হ্যাড এ গুড সিজন সো ফার। আপন ইচ্ছাতে ক্যাম্পেও ভালো করতেছি, সো আই থিঙ্ক আই এম ইন গুড ফর্ম। সো উইথ চান্স আসলে আই ওয়ান্ট টু শো সামথিং গুড। ঢাকার ক্যাম্পে যোগ দেননি হামজা চৌধুরী, সমিত সোম ও জায়ান আহমেদ। তবে সান মারিনোতে প্রথম দিন থেকেই তারা যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আমির খান। যদিও ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া ছাড়া প্রস্তুতি ম্যাচ বা অন্য কোনো আয়োজন এখনও নিশ্চিত করেনি বাফুফে। আমাদের মধ্যে যেটুকু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা নিয়েই তো আমাদের কাজ করতে হবে, সেই কাজ করেছি আমরা। ওরা আগামীকালকে জায়ান, সমিত এবং হামজাও আমাদের ওখানে 2 তারিখ পৌঁছাবে। সান মারিনোর বিপক্ষে ম্যাচটি 5 জুন। ইউরোপের অ্যাসাইনমেন্ট শেষ করে 6 জুন দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। রেজাউল করিম, এখন, ঢাকা। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।